বোনের এমন অবস্থা দেখে পাগলা পাড়া হয়ে ছুটে এলো রাজশাহী। এরপর অরিনকে শিফট করা হলো ঢাকায় বেস্ট হসপিটালে। হসপিটালের বেডে বসে মনমরা হয়ে অরিন কেবল জায়ানের চিন্তায় বিভোর থাকল। একটা খোঁজ পাওয়ার জন্য ওর অন্তরাত্মা তৃষ্ণান্ত হয়ে গিয়েছিল। ডায়েরিতে লেখা অরিনের ছোটবেলার অভ্যাস। খুব কষ্ট কিংবা আনন্দের দিনগুলো লিপিবদ্ধ করতে অরিন ডায়েরি লিখে। আজও তার ব্যতিক্রম হলো না। ডায়েরি না থাকায় ফোনের নোটপ্যাড ওপেন করে লিখল। জ্বর তপ্ত শরীর, আপনার শূন্যতায় উদ্ভ্রান্ত মন মস্তিষ্ক। আজব ব্যাপার জানেন, তীব্র মাত্রার এই অসহনীয় তাপ আপনাকে ভুলানোর পরিবর্তে দ্বিগুণ হারে পাশে থাকার আবদার করছে। কপালে হাত ছুঁয়ে জ্বরের পারদ মাপতে হবে না, স্টেথোস্কোপ দিয়ে হার্টবিটের অস্বাভাবিক গতি পরখ করতে হবে না, পালস দেখার উদ্দেশ্যে হাতখানা ছুঁয়ে দিতে হবে না। শুধু শুধু আপনি আসুন, দূরত্ব বজায় রেখে হলেও আসুন। দূর থেকে শুধু চোখের তৃষ্ণাটুকু মেটানোর একটা সুযোগ দিন, একটা বার। বড্ড খামখেয়ালি আবদার, তাই না? জানেন, আমি না বড্ড দায়িত্বশীল হয়ে গেছি। নিজের চারপাশে মিথ্যা ভালো থাকার দেয়াল তুলে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি আমাকে পৃথিবীর কোনো মন খারাপের ছুতে পারে না আমায়। অথচ আপনার বিষাক্ত, অপেক্ষার বিষাক্ত যন্ত্রণায় অকস্মাৎ শ্বাস থেমে আসে আমার। হৃদয়ে হানা দেয় কালবৈশাখী ঝড়। একটা হাস্যকর সত্যি বলি, দিন দুয়েক আগের ঘটনা। অক্সিজেনের অভাবে যখন আমার পুরো শরীর হিম শীতল, শরীরের কায়া কিঞ্চিত নীলাভ বর্ণ ধারণ করতে শুরু করেছে, তখন আমার সিলিংয়ে নিবদ্ধ ঘোলাটে অশ্রু সজল আখিতে শুধু আপনার আবছায়া অবয়বটা দৃশ্যমান ছিল। পাশে থেকে আম্মার আর্তনাদ, দাবাইয়ের ভয় পাওয়া নিম্নস্বর, আবার বারংবার মাথায় হাত বুলিয়ে ধৈর্য রাখতে বলার চেষ্টা, ডক্টরের আওড়ানো গুটি কয়েক সান্ত্বনামূলক বাক্য, কোনোটাই আমার কর্ণগোচর হয়নি। আমার আপনিময় অসুখে আক্রান্ত মস্তিষ্ক শুধু আপনার স্মৃতিচারণে ব্যস্ত ছিল। বারবার মনে হচ্ছিল জীবনের কাঁটা যদি এখানেই দাড়ি বসিয়ে সবটা সমাপ্ত করে দেয়, তবে শেষ অবধি আমার ভাবনার সবটুকু জুড়ে আপনাকেই রাখতে চাই আমি। কালেবার আগে আমার ওষ্ঠ হতে উচ্চারিত নামটা যেন আপনার হয়, এতটুকু সুনিশ্চিত করতে চেয়েছিলাম আমি। বোকা বা আবেগী বলে সম্বোধন করার চেষ্টাটাও করবেন না জায়ান। আপনার আশেপাশের প্রত্যেকটা অশরীরে অবধি সাক্ষী আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। শ্বাসকষ্টের চেয়েও তীব্র যন্ত্রণা অনুভূত হয় আপনি পাশে নেই, এই বাস্তবতাটা মনে পড়লে আমার। এতটুকু লিখতেই চোখ ঝাপসিয়ে অশ্রু গড়ালো। কান্নার মাঝে আচমকা অরিনের ফোনে মেসেজ আসে। দুরু দুরু বুকে ফোনটা হাতে নিয়েই দেখে জায়ানের নম্বর থেকে মেসেজ এসেছে। তাতে লেখা, হসপিটালের বাহিরে একটা ব্ল্যাক কালার অডি দাঁড়িয়ে আছে। পসিবল হলে চলে আসো অ্যাজ সুন অ্যাজ পসিবল, জায়ান। এক নিমিষেই সবকিছু ভুলে হসপিটালের কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে ছুটে যায় অরিন। টান লেগে হাতের ক্যানোলা থেকে টুপটুপ রক্ত গড়িয়ে পড়ে, অথচ সেদিকে ধ্যান নেই উন্মাদ অরিনের। সে প্রিয় পুরুষের বুকে একটুখানি জায়গা পেতে মরিয়া। অরিন ছুটে এসে গাড়ি জানালা জোরে সোরে থাপ্পড় বসালে ভেতর থেকে ঝড়ের বেগে কেউ একজন তাকে জড়িয়ে ধরে। প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে ব্যক্তিটা জায়ান। সেটা বুঝতে পেরে নিজেও জায়ানকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। জায়ান সান্ত্বনা না দিয়ে কেবল জড়িয়ে ধরে অরিনকে। কপালে চুম্বন এঁকে দিয়ে নিরেট সুরে শুধায়, আমার বাড়ি যাবেন অরিন? অরিন কোনো ভাবনা চিন্তাবিহীন গুঙিয়ে ওঠে বলে। হুম। আচমকা জায়ানের দৃষ্টি যায় অরিনের রক্তে মাখা হাতের দিকে। তৎক্ষণাৎ ফার্স্ট এড বক্স এনে ক্ষতটা ওয়াশ করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। অরিন তখনও ফুঁপিয়ে যাচ্ছে সামনে। জায়ান ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি চালাতে। গাড়ি এসে থামল সেই ধ্বংসত্ব জায়গায়। অরিনকে পাজা কোলে নিয়ে ঘরে প্রবেশ করে জায়ান। অরিন ভেবেছিল জায়ান ভীষণ অনুতপ্ত হয়ে আদুরে কথাবার্তা বলে তার অভিমান কমিয়ে তাকে বুকে টেনে নিবে, অথচ জায়ান ঘরে ঢুকে স্বামীর অধিকার ফলাতে শুরু করে। অরিন পরপর দুবার ধর্ষিত হয় তারই স্বামীর কাছে। তার অবচেতন মন বুঝিয়ে জায়ানের নিকৃষ্ট উদ্দেশ্য। অল্প একটু ভালোবাসার অপেক্ষায় মুখিয়ে থাকা অরিন দিন শেষে তকমা নিয়ে ঘরে ফিরবে, সেটা আজ করতে পারেনি বেচারি। দ্বিতীয়বারের ধর্ষণের পর অরিন জ্ঞান হারিয়ে ফেলে। বেচারির অসুস্থ শরীর এত ধকল নিতে পারেনি।
এরপর গোটা একটা দিন সে জ্ঞানহীন অবস্থায় ছিল। পরের দিন জ্ঞান ফিরল। অরিন চোখ মেলে দেখে জায়ান পাশে নেই। ওয়াশরুম থেকে আগত পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারে আওয়াজটা সেদিক থেকেই আসছে। হাত নাড়াতে গিয়ে দেখে ক্যানোলা দেওয়া। সে সাবধানে উঠে বসার চেষ্টা করল। দুর্বলতায় শরীর নেতিয়ে পড়তে চাইলেও সেটা থামে না। মস্তিষ্ক ঘুরতে থাকে ক্যামেরার কথা। ঘরটার আহামরি ফার্নিচার নেই। একটা বিছানা, সাথে সংলগ্ন দুইটা বেড সাইড বক্স। বেডের পাশে একটা বড় আলমারি এবং অপর পাশে দুটো ওয়ার্ড্রপ রাখা। অরিন লাস্ট টাইম ওয়ার্ড্রপের কাছে জায়ানকে কিছু রাখতে দেখেছিল। তবুও একবার বেড সাইড ড্রয়ারগুলো চেক করে নেয়। অতঃপর অরিন উঠে গিয়ে আরেক ওয়াশরুমের দরজা লক করে। কোনো মতে এলোমেলো কদম ফেলে ওয়ার্ড্রপের কাছে পৌঁছে প্রথম ড্রয়ারটা খুলে দেখে ওটা স্রেফ জায়ান এবং কাপড় ঠাসা। দুরু দুরু বুকে দ্বিতীয় ড্রয়ারটা খোলা মাত্রই দরজার ধম শব্দ হয়। জায়ান চিল্লিয়ে ডাকে, অরিন, এই অরিন। অরিন কোনো উত্তর করে না। চোখ ঝাঁপিয়ে জল নামে, অথচ সে দাঁতে দাঁত চেপে কেবল ক্যামেরা খুঁজতে মনোযোগ দেয়। অপর পাশ থেকে জায়ান হাঁক ছেড়ে অরিনের পাত্তা না পেয়ে ভীত জায়ান ওয়াশরুমের দরজা লাথি বসায়। অরিন কেঁপে ওঠে, দ্রুত খুঁজতে থাকে। হুট করে তার হাতে কোনো ধাতব বস্তু ধরা দেয়। এর মধ্যে বিকট শব্দে ওয়াশরুমের দরজা ভেঙে আছড়ে পড়ে ফ্লোরে। জায়ান বেরিয়ে এসে অরিনকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির শ্বাস ফেলে জায়ান। অরিনে এসে ওর পেছনে দাঁড়িয়ে শীতল কণ্ঠে শুধায়, এভাবে আমায় ভয় কেন দেখালেন অরিন? জায়ানের প্রশ্নের আগে রণমূর্তি রূপ ধারণ করে অরিন। কালের রঙের চকচকে ভয়ঙ্কর ধাতব বস্তুটি হাতে নিয়ে জায়ানের বুকে ঠেকিয়ে বলে, ক্যামেরা কোথায়? জায়ান ভুরু কুঁচকে তাকায় বুকের বাঁ পাশে। সেখানে তারই ব্যক্তিগত পিস্তল রেখে তাকে প্রশ্নবিদ্ধ করে অরিন। জায়ান ম্লান হেসে বলে, আমার অসৎ উদ্দেশ্য পূরণ হয়েছে অরিন। ক্যামেরা দিয়ে আপনার আর কোনো কাজ নেই। পিস্তলটা ছাড়ুন, আমার হাতে দিন। পিস্তল ঠেকিয়ে রাখা হাতটা ধীরে ধীরে নেমে আসে। মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় অরিনের। সে দু কদম পিছিয়ে যায়। অসহ্য ব্যথায় বুক নিঃশেষিত হয়। অরিন বুকে হাত রেখে মুখ কুঁচকে ফেলে। জায়ান ভুরু কুঁচকে অরিনের হাত ধরে বলে, আর ইউ ওকে অরি? জায়ানের প্রশ্নে অরিনের মস্তিষ্কে আগুন ধরিয়ে দেয়। চিৎকার দিয়ে একে ধাক্কা মেরে সাইডে সরে যায় অরিন। পিছনে সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে দুপাশে মুখ ঠেকে হাউমাউ করে কেঁদে ওঠে বেচারি। জায়ান কোনরূপ কথা না বলে আলতো করে পিস্তলটা সরিয়ে আনতে চাইলে অরিন ঝটকা মেরে হাত সরিয়ে দেয়। চিৎকার করে বলে, আপনি একজন ধর্ষক জায়ান। আপনি বিশ্বাসঘাতক। আপনি খুন করেছেন আমার স্বচ্ছ অনুভূতিকে। আমার খারাপ দেখার খুব শখ না? কথাগুলো বলে সেফটি লক আনলক করে নিজের মাথায় পিস্তল ঠেকায় অরিন। জায়ান আতঙ্কিত হয়ে সেটা ছিনিয়ে নিতে গেলে জায়ানের কাঁধে সজোরে কামড় বসায় সে। ব্যথার সাথে সাথে অরিনকে ছেড়ে কাঁধ চেপে ধরে জায়ান। চোখ ফিরিয়ে দেখে চামড়া ছিলে ছোপ ছোপ রক্তবিন্দু ভেসে উঠেছে। জায়ান অসহায় কণ্ঠে বলে, আমি অপরাধী, আমাকে শাস্তি দাও। নিজেকে আঘাত করো না সোনা। ওটা হাত থেকে ফেলো, না হয় আমাকে দাও। অরিন শুনে না, গর্জে উঠে বলে, আর কত অভিনয় করবেন? দোহাই লাগে আল্লাহর, চুপ করুন আপনি। আমি নিতে পারছি না আপনাকে। জায়ান দু হাত তুলে স্যালেন্ডার করে বলে, ওটা হাত থেকে ফেলো, আমি নিয়েই চলে যাব। আর কখনো এই কলুষিত চরিত্রের ব্যক্তি তোমার সামনে আসবে না। শান্ত হও। ভীষণ অসুস্থ তুমি, কথাটা বোঝার চেষ্টা করো। অরিন অধৈর্য হয়ে চিৎকার করে কেঁদে ওঠে। মাথায় চুল খামচে টেনে ধরে, চিল্লিয়ে বলে, কেন করলেন এমন? কেন প্রতারণা করলেন? আমায় ঠকালেন কেন? কেন আমাকে শেষ করে দিলেন? কেন? অরিন অস্বাভাবিক আচরণ করছিল। এই দৃশ্য দেখে জায়ান খুশি হওয়ার কথা ছিল, অথচ অরিনের প্রত্যেকটা চিৎকার তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তাকে। জায়ান আলতো পায়ে এগিয়ে গিয়ে ওর হাত থেকে পিস্তলটা নেওয়ার জন্য হাত বাড়াতে অরিন ছিটকে সরে যায়। পিস্তলটা নিজের হাড়ের কাছে ঠেকিয়ে বলে,
সব দোষ এই বেইমানের। যুক্তি না খুঁজে আপনাকে আপনাকে আপন করে নিয়েছিল, বিবেক না খাটিয়ে আবেগকে প্রশ্রয় দিয়েছিল। সব সর্বনাশের মূল এটা। অরিনকে থামাতে জায়ান আর উপায়ত্ত না পেয়ে ধস্তাধস্তি শুরু করে। অরিনের গায়ে যেন অসুখের শক্তি ভর করেছে। জায়ানকে বড্ড বেগ পোহাতে হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে গুলির বিকট শব্দ শোনা যায়। দুজনের স্থির হয়ে যায়। অরিন চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকায়। ব্যথায় জায়ানের মুখ থেকে অস্পষ্ট স্বরে আর্তনাদ বেরিয়ে আসে। অরিন থমকে দাঁড়ায়। তৎক্ষণাৎ হাত থেকে পিস্তল পড়ে যায়। জায়ানের ভারিক্কি শরীরটা অসাড় হয়ে যায়। ধীরে ধীরে অরিনের দুর্বল দেহের উপর ভার ছেড়ে লুটিয়ে পড়ে। জায়ানের দানবীয় শরীরটা আঁকড়ে ধপ করে মেঝেতে বসে পড়ে অরিন। অরিনকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর গালে হাত রেখে অস্পষ্ট স্বরে জায়ান বলে, আমি কেবল তোমাকেই ভালোবেসেছি প্রণয়পূর্ণা। জায়ানের মুখ নিঃসৃত বাক্য শুনে চোখের পানি গড়িয়ে পড়ে জায়ানের হাতে। জায়ান অতি কষ্টে ধীর স্বরে বলে, আমার হয়ে থেকো। এ পর্যায়ে অরিনের হুঁশ ফিরে। তার গগনবিতারী চিৎকারে কিঞ্চিৎ কেঁপে ওঠে জায়ান, কিন্তু কিছু বলতে পারে না। অতঃপর হাজির হয় প্রশাসনিক টিম। উদ্ধার করা হয় তাদের। বর্তমান অতীতের বর্ণনা দিতে গিয়ে গলাটা শুকিয়ে আসছে অরিনের। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাতরে ওঠে। অশ্রুসিদ্ধ লোচনদ্বয় হতে তীব্র বর্জন নামতে চায়। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে নেয় নিজেকে। অরিনের বর্ণনা শুনে সামনে বসে থাকা মেহরাব শুধায়, পানি খাবেন মিসেস অরিন? অরিন কোনো মতে অস্পষ্ট স্বরে বলে, জায়ান কোথায়? ও কেন করলো এমন? মেহরাব ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার বিন্দু মাত্র খারাপ লাগছে না অরিনের জন্য। কোথাও যেন একটা শান্তি লাগছে। আপাতত সেসব না ভেবে গম্ভীর স্বরে হাঁক ছেড়ে কৌশিককে বলে, আমার ল্যাপটপটা দাও। অরিন ভুরু কুঁচকে তাকায় সেদিকে। কিছু একটা টাইপ করে কিছু সময় পরে ল্যাপটপটা অরিনের দিকে ঘুরিয়ে দিল মেহরাব। আরেকটা হেডফোনে এগিয়ে দিয়ে বলল, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে আছে। অরিন হাত বাড়িয়ে নেয় হেডফোনটা। কান চেপে দূরে দূরে বুকে পজ ভিডিওটা অন করে দেখতে থাকে। কিছু দৃশ্য দেখার পর শ্বাস ভারী হয়ে আসে অরিনের। চোখ মুখে বিস্ফোরিত হয় অপার বিস্ময়ে দেখতে থাকা কিছু নিকৃষ্ট দৃশ্য। অস্পষ্ট স্বরে বলে, দা ভাই। অরিন স্তব্ধ দৃষ্টি নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। ক্ষণে ক্ষণে ভেসে ওঠা নির্মম দৃশ্য তাকে বিস্ময়ে হতবিহ্বল করে দিয়েছে। প্রথমত দেখা যায় একজন অসহায় পিতা সন্তানের প্রকৃত মৃত্যুর কারণ জানার প্রচেষ্টা, অতঃপর প্রাণহানি। পরক্ষণে কর্ণ করে ভেসে আসে এক নারীর ভয়াবহ আর্তনাদ। শেষ আশ্রয় বাঁচাতে নিজের সম্বল বলি দেওয়ার নারীটির শেষ পর্যায়ে নিজেকেই দুনিয়ার মায়া ত্যাগ করে, অথচ সেখানে উপস্থিত নামধারী মানুষরূপী অমানুষগুলো নিজের দোষ ঢাকতে প্রাণহানি দেহাবশেষগুলোকে আগুনে ঝলসে দেয়। নিজের বড় ভাইয়ের এরূপ ঘৃণ্য চরিত্র বৈশিষ্ট্য দেখে অরিন হতভাগ। ভিডিওটা শেষ হলেও অরিন নিষ্পলক চোখে চেয়ে থাকে সেদিকে। তার মস্তিষ্কের কার্যক্ষমতা যেন লোপ পেয়েছে। শরীরে অস্বাভাবিক কম্পন, দৃষ্টিতে অবিশ্বাস, অপার বিস্ময়ে শুধু একটা আওড়াচ্ছে। বর্বর অমানুষদের দল। অরিনের প্রত্যেকটা মুভমেন্ট খুব সতর্ক দৃষ্টিতে অবলোকন করছে মেহরাব। ভিডিওটা শেষ হয়েছে বুঝতে পেরে টেবিলে দুটো জোরালো থাপা মেরে অরিনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। অরিন চমকে তাকায়। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। মেহরাব পরিস্থিতি বুঝে কৌশিককে বলল, ম্যাডামের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অরিন তখনও স্তব্ধ। মন বলছে সব মিথ্যা। মস্তিষ্ক প্রমাণ মেলাতে ব্যস্ত। বড় ভাই পিতা সমতুল্য। অজানা কারণে সে কখনো বাবার থেকে সেরকম ভালোবাসা পায়নি। সবাই বুঝাতো বাবা ব্যস্ত, অথচ বড় হওয়ার সাথে সাথে অরিন বুঝল কেবল তার বেলাতেই বাবা ব্যস্ত হওয়ার অভিনয় করে। ছোট অরিন বুঝ হওয়ার পর কেবল মায়ের সান্নিধ্য পেয়েছে,
মেজবাহ তাকে মোটেও পছন্দ করতো না। সে পিছু পিছু ফিরলে মেজবাহ কড়া ধমক দিয়ে বলতো। তুমি আমার আশেপাশে আসলে একদম জানে মেরে ফেলব। অরণ শঙ্কিত হয়ে প্রথমে মেজবাহর সাথে দূরত্ব বাড়িয়ে ফেলতো, পরক্ষণে আবার সবকিছু ভুলে ভাইয়ের আগে পিছে ঘুরতো। তার সব ফ্রেন্ডদের ভাই বোনদের মধ্যে কত মিল, অথচ তার ভাই তাকে সহ্য করতে পারে না। এই বিষয়টা মেনে নেওয়ায় বড্ড কষ্টদায়ক ছিল অরিনের জন্য। অরিনের সমস্ত প্রচেষ্টা বৃথা করে দিয়ে তাকে জ্বালাতন করার জন্যই একদিন অরিন পছন্দের সমস্ত পুতুল কেটে টুকরো টুকরো করে ফেলছে মেজবাহ। তন্মধ্যে তারার দেওয়ার চমৎকার একটা চাইনিজ ডল ছিল। ওটা পাশে রেখে না ঘুমালে অরিনের ঘুম আসতো না। সবটা জেনেও মেজবাহ এমন অমানবিক কাজে অরিনের ছোট মনে প্রখর অভিমান জন্মে। তারপর থেকে মেজবাহকে বিরক্ত করা ছেড়ে দেয় অরিন, বাড়িয়ে দেয় দূরত্ব। এই দূরত্বের ইতি ঘটে খুব ভয়ঙ্কর একটা ঘটনার মাধ্যমে। মেজবাহর সামান্য ভুল ত্রুটি পেলে ছোটবেলা থেকেই মোশাররফ ওয়াহিদ তাকে খুব মারধর করতেন। ছেলেকে নিজের আদর্শে বড় করতে গিয়ে কঠোর হওয়ার নামে জঘন্যতম আচরণ করা মোশাররফ ওয়াহিদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল। আজাদের মৃত্যুর পেছনে মেজবাহর হাত আছে সেটা উনি জানতেন। তিনি তদন্তের দায়িত্বে থাকা অফিসারকে ঘুষ দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে চাইছিলেন, তবে বিপত্তি বাধে ভিন্ন জায়গায়। তদন্তে থাকা অফিসার তার শত্রু পক্ষের ক্ষমতাধর ব্যক্তির কাছের লোক। কোনোভাবেই টাকা দিয়ে কিংবা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তদন্তের বিঘ্ন ঘটানো সম্ভব ছিল না। রেপুটেশন বাঁচাতে মোশাররফ ওয়াহিদ হিংস্র হয়ে ওঠেন। মেজবাহকে হুঙ্কার ছেড়ে আদেশ করেন জায়ানের পরিবারের মুখ চিরতরে বন্ধ করে দিতে। মোশাররফ ওয়াহিদ স্রেফ ভয় দেখাতে বলছিলেন, অথচ মেজবাহ একের সাথে 3টা মার্ডার করে ফেলেছে। এই খবর শুনে উনি নিজেকে সামলাতে পারেনি। মেজাজ খুইয়ে ড্রয়িং রুমের বেদ দিয়ে মেজবাহকে আঘাত করতে শুরু করেন। অতিরিক্ত মারের ফলে মেজবাহর জ্ঞান হারানোর দশা হয়। তখনও সেখানে প্রবেশ ঘটে স্কুল ফেরত অরিনের। বেচারি হতভম্ব হয়, স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেলে বাবাকে আটকানোর চেষ্টা করে, চিৎকার করে থামতে বলে। মোশাররফ ওয়াহিদ সেসব না শুনে অরিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলেন। অরিন উঠে এসে বেত ধরে ভাইকে মারের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু মোশাররফ ওয়াহিদ রাগে হুঁশ হারিয়ে অরিনকে আঘাত করে বসেন। তীব্র আঘাতে হাত ভেঙে যায় অরিনের। তার চিৎকার শুনে ছুটে আসেন মাইমুনা ওয়াহিদ। মেয়েকে মার খেতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে মোশাররফ ওয়াহিদকে থামানোর চেষ্টা করেন। অরিনের কাছে এসে তার আঘাতপ্রাপ্ত হাতটা ধরতেই বিকট চিৎকার দিয়ে কান্না করে মেজবাহকে মেডিকেলে নিতে বলে। মাইমুনা ওয়াহিদ রক্তাক্ত মেজবাহকে দেখে নির্বিকার থাকেন। তার সকল উদ্বিগ্নতা কেবল অরিনকে ঘিরে। অরিন আবার মেজবাহর কথা বললে মাইমুনা ওয়াহিদ অরিনের গালে থাপ্পড় বসিয়ে কন্দনরত স্বরে বলেন, ভাই ভাই করিস কেন? ও তোর ভাই না, সোজা বাংলা বুঝিস না? ও তোর বাপের জারদ সন্তান। জারদ ছেলের জন্য তোর বাপ পাগল, তোর 2 পয়সারও দাম নাই তার কাছে। মোশাররফ ওয়াহিদ সোফায় বসে সব শুনছিলেন। তার কমে আসা রাগ আবারও মস্তিষ্কে হানা দেয়। নিজেকে সামলে অরিন এবং মেজবাহকে মেডিকেলে নিয়ে যায় তিনি। দীর্ঘ 7 দিন পর মেজবাহ ছাড়া পায়। ততদিনে অরিনও কিছুটা সুস্থ। জ্ঞান ফেরার পর মেজবাহ পাথুরের হৃদয়ে খানিকটা আনচান শুরু হয়। তার স্পষ্ট মনে আছে, জ্ঞান হারানোর আগে দাভাই দাভাই বলে 2টো ছোট হাত তাকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। আজীবন মেজবাহ স্রেফ সবার প্রয়োজন ছিল। দিন শেষে অপমান লাঞ্ছনা ছাড়া কপালে কিচ্ছুটি জোটেনি। আচমকা পাওয়া ভালোবাসা তাকে উদ্বিগ্ন করে তোলে। সরাসরি কিছু প্রকাশ না করলেও সে টুকটাক অরিনের খোঁজ নিতে থাকে। দুষ্টু অরিন তার উদ্ভট কাণ্ড কারখানায় মায়াজালে মেজবাহকে ফাঁসিয়ে নেয়। নারী বিদ্বেষী মেজবাহ কলিজার টুকরো হয়ে ওঠে অরিন। সেই ভাইয়ের এমন নিকৃষ্ট ব্যক্তিত্ব অরিনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়।
টেবিলে পানির গ্লাস রাখার শব্দে অরিনের হুঁশ ফিরে। সামনে তাকাতেই দেখে মেহরাব বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিনকে তাকাতে দেখে গলা ঝেড়ে মেহরাব বলে, প্রশ্নের উত্তর পেয়েছেন? অরিন থমকানো কণ্ঠে বলে, এসব সত্যি তার কি প্রমাণ আছে? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনজনকে আলাদা রেখে রান্নাঘরে সিলিন্ডার ব্লাস্ট করানো হয়। তাহলে জায়ান কিভাবে বেঁচে গেল? মেহরাব তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল অরিনের দিকে। তার প্রশ্নে বিরক্তির শ্বাস ফেলে বলে, আমি মাত্রই বুদ্ধিমতী, আপনি? অরিন অসহায় কণ্ঠে বলে। অনুগ্রহপূর্বক আমার প্রশ্নের উত্তর দিন। মেহরাব কিছু একটা ভেবে অরিনের মুখের দিকে তাকায়। কারো কথা স্মরণে আসতেই চোখ দুটো বন্ধ করে নিজেকে শান্ত করে। নীলাম্বরের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই চোখের পাতায় ভেসে ওঠে সেই নির্মম অতীত। লম্বা দীর্ঘশ্বাস ফেলে মেহরাব বলতে শুরু করে, আজাদ জায়ানের ভাই, আজান জায়ানের বাবা, তাহসিনা জায়ানের বোন। যারা ভুলে গেছেন তাদের জন্য রিমাইন্ডার, জায়ান, মেহরাব এবং সাফাত ছিল বেস্ট ফ্রেন্ড ফর এভার। ছোটবেলার বন্ধু হওয়ার সুবাদে তাদের স্কুল কলেজ সবটাই একসাথে ছিল। সময় গড়াতে গড়াতে তারা একে অপরের খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে ওঠে। সকলেই তাদেরকে ইভিল গ্যাং হিসেবে চিনত। জায়ান শান্তি প্রকৃতির বুদ্ধিমান ছেলে। ঝামেলা বাঁধলে সবসময় দুপক্ষের কথা শুনে সহজ সমাধান দেওয়া তার বৈশিষ্ট্য। মেহরাব উগ্র মেজাজি এবং মারকুটে টাইপের ছিল। কেউ কিছু বললে সেকেন্ডের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে ফেলা তার প্রধান কর্ম। সাদাব ছিল বাউন্ডুলে এবং ঘাড়তারা প্রকৃতির। বন্ধুরা যা বলবে তাই সঠিক, এটা তার রীতি। মেহরাবের পুরো পরিবার প্রশাসনের মাধ্যমে চাকরিরত। উগ্র মেজাজি মেহরাব বংশের ছোট ছেলে হওয়ার তার দাপট একটু বেশিই ছিল। তার প্রশাসনের মধ্যে জব করার কোনো ইচ্ছাই ছিল না। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। শত শত খারাপ গুণের মাঝে একটা ভালো গুণ হলো সে পড়াশোনায় দুর্দান্ত। তারা তিনজনেই বেশ ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জায়ান এবং মেহরাবের মেডিকেল চান্স হয় না। তারা দেশে আসা বাদ দিয়ে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাদিব দেশের মেডিকেল পড়ার সিদ্ধান্ত নেয়। মেহরাবের পরিবার খুব ভালো মতো জানত একবার যদি মেহরাব দেশ ছাড়ে তবে তাকে ফিরিয়ে আনা প্রায় অসাধ্য। তারা বিভিন্নভাবে চেষ্টা করে মেহরাবকে টলাতে, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নেয় মেহরাবের বিয়ে দেওয়া হবে। একথা শুনে রেগে যাওয়ায় বিরক্তিতে শান্ত কণ্ঠে মেহরাব জানায়, জায়ানের বোন তাহসিনাকে আমার ভালো লাগে। ডাক্তারি শেষে দেশে ফিরে ওই গিনি পিগকেই বউ বানাতাম। তোমরা যখন এতই উতলা তখন আমার আপত্তি নেই। জায়ানের বোনকে বিয়ে করতে চায় মেহরাব। এটা শুনে সবার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। তাওসিনার মাত্র 15 বছর বয়স। এ বয়সে বিয়ে দিতে আদৌ আজান তাওসিফ রাজি হবেন কিনা সেটা আরেক প্রশ্ন। সবাইকে টেনশনে রাখাটাই মেহরাবের আসল কাজ। মেহরাবের সাথে বিয়ের প্রস্তাব রাজি হয়ে যায় বাবার উপর বড্ড অভিমান হয়েছিল তাওসিনা। মেজ ভাইয়ের বদরাগী বন্ধুকে বড্ড ভয় পায় সে। লোকটা একটুও ভালো না। ছোটবেলায় তাকে কত শত ধমক দিয়েছে, বড় হয়ে সেটার পরিমাণ দ্বিগুণ হয়েছে। আগে বন্ধু বোন ছিল বলে স্রেফ ধমক খেয়েছে, এখন তার বউ হওয়ার কথা চলছে। এই বদরাগী মেহরাব যদি রেগে মেগে তাকে মারে তখন কি করবে তাওসিনা? এসব ভেবে ভেবে হুলস্থুলু বাঁধিয়ে ফেলেছিল তাওসিনা। সে কোনো মতেই বিয়েতে মত দিবে না। আজান তাওসিফ, জায়ান কিংবা আজাদ কেউই তাকে কোনোভাবে বোঝাতে পারেনি। সেদিন সন্ধ্যায় হুট করে মেহরাবের আগমন হয়। ঠোঁটকাটা মেহরাব সরাসরি জায়ানের মাকে বলে, আমি তাহসিনার সাথে একটু কথা বলতে চাই আন্টি। জোর জবরদস্তি কিংবা ধমকাধমকি নয়, জাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনার অনুমতি চাইছি, দিবেন? জায়ানের মা কিছু একটা ভেবে বলে, ছাদে গিয়ে কথা বলো। মেহরাব সম্মতি জানিয়ে তাহসিনার হাত ধরে সোজা তাকে ছাদে নিয়ে গিয়ে প্রশ্ন করে,
আমাকে বিয়ে করতে চাচ্ছিস না কেন? কি সমস্যা? মেহরাবের শান্ত স্বরে জিজ্ঞেস করা প্রশ্ন শুনে তাহসিনার আত্মা কেঁপে ওঠে। লম্বা চওড়া ফর্সা গোলগাল মুখশ্রীর এই যুবককে সে অসম্ভব ভয় পায়। মেহরাবের প্রশ্নের উত্তরে ধীর স্বরে তাহসিনা বলে, আমার আপনাকে ভীষণ ভয় লাগে। মেহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তাহসিনার দিকে। তাহসিনা বড্ড শান্ত স্বভাবের এবং বেশ বুদ্ধিমতী। তার চঞ্চলতা প্রকাশ পায় কেবল পরিবারের মানুষের কাছে। তাহসিনার এমন মার্জিত স্বভাবের জন্যই মেহরাব ওকে পছন্দ করে। বয়স বাড়ার সাথে সাথে এই পছন্দ আসক্তিতে রূপ নিয়েছে। এই মেয়েটাকে নিজের করে নেওয়ার শেষ সুযোগ সে কোনোভাবে হারাতে চায় না। তাহসিনার উত্তর শুনে মেহরাব জিজ্ঞেস করে, কেন ভয় পাস? তাহসিনা ভয়ে ফাঁকা ঢোক গেলে। তার এখনো মনে আছে সেই ক্লাস 7-এর কথা। ক্লাস শেষ, স্কুল থেকে বেরিয়ে আসার সময় আচমকা মাথা ঘুরিয়ে ওঠে। জ্ঞান হারিয়ে ওখানে ঢলে পড়ে বেচারি। তার একজন ছেলে ক্লাসমেট সেটা দেখে তাকে তোলার চেষ্টা করে এবং সবাইকে ডাকে। মিলে সেদিন তাহসিনাকে বাড়ি নিয়ে যায়। উপকার করার তাহসিন এবং সেই ছেলের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। একদিন হুট করে সেই ছেলে তাহসিনাকে লাভ লেটার দেয়। মেহরাবের কানে সেই খবর যেতেই তাহসিনাকে সামনে রেখে ওই ছেলেকে মারধর করে মেহরাব। তারপর থেকে অস্বাভাবিক রকমের ভয় পায় তাহসিনা মেহরাবকে। সেই কথা স্মরণে আসতে আবার শুকনো ঢোক গিলে তাহসিনা কোনো মতে বলে, আপনি ভীষণ রাগী সেজন্য। বাকি কথা বলতে পারে না বেচারি। ভয়ে দরদর করে ঘামছে সে। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন তাকে অস্থির করে তুলছে। মেহরাব লম্বা একটা শ্বাস ফেলে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, রাগ কমিয়ে ফেলবো। তোর সামনে মাদারাঙ্গা সাইডটা আনবো না, চলবে? তাহসিনা চমকে তাকায়, হুট করে বলে। আর ধমক? মেহরাব ভুরু কুঁচকে তাকিয়ে বলে, ধমক না দিয়ে ধীরে সুস্থে সবকিছু বোঝানোর চেষ্টা করব। আর কিছু? তাহসিনা যেন একটু সাহস পেয়েছে। সুযোগ পেয়ে আমতা আমতা করে বলে, আপনি বড্ড ঘাটতারা প্রকৃতির। মেহরাব দাঁতে দাঁত চেপে বলে, তোর বাধ্য জামাই হয়ে চলার চেষ্টা করব। বিরক্তিতে বলার মতো আর কোনো কথা খুঁজে পায় না তাহসিনা। মেহরাব আর কিছু না বলে বাসায় ফিরে যায়। সব আপত্তি বিপত্তি চুকিয়ে পরিশেষে মেহরাব এবং তাহসিনার বিয়ে হয়। ভীতু তাহসিনা হয়ে যায় মিসেস মেহরাব শিকদার। লাল শাড়ি পরিহিত তাহসিনাকে দেখে উগ্র মেজাজি মেহরাবের হৃদয়ে অদ্ভুত প্রশান্তির অনুভব হয়েছিল। বাউন্ডুলে ছেলেটা সংসার সাজানোর স্বপ্ন দেখেছিল। শেষ পর্যন্ত সংসার জীবন নামক মোহনীয় অধ্যায়ে পদার্পণের পূর্বেই সবটা তছনছ হয়ে যাবে সেটা কে জানত। আজাদ এবং তার মায়ের মৃত্যুর পর জায়ান পুরোপুরি ভেঙে পড়ে। তাহসিন এবং আজান সাহেবের থেকে ব্যাপারটা আড়াল করলে জায়ান মেহরাবদের বাসায় থাকতে শুরু করে। তাদের সঙ্গ দিতে সাফাত এবং সেখানে উপস্থিত হয়। কদিন একসাথে থাকলে এক ভয়াবহ বিষণ্ণতা সয়ে আসবে এমনটা ধারণা ছিল জায়ানের। মেহরাবদের বাড়ি থেকে জায়ানের বাড়ি প্রায় 15 মিনিটের দূরত্ব অবশিষ্ট। ভার্সিটি থেকে গুরুত্বপূর্ণ মেইল আসার মেহরাব দ্রুত জায়ানকে ফোন দেয়। মেহরাব জানতো জায়ান কবর জিয়ারত শেষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এটা ভেবে সাফাতকে নিয়ে সেও জায়ানদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হয়। বাড়ির কাছাকাছি আসতেই বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সাফাত এবং মেহরাব তখনও বোঝেনি ব্যাপারটা। বাড়ির একদম সন্নিকটে আসতেই দেখা যায় এক সাইড দাউ দাউ করে আগুন জ্বলছে। দুজনেই চমকে উঠে আতঙ্কিত দৃষ্টিতে তাকায়। ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিয়ে সাফাত এবং মেহরাব কোনো কিছু না ভেবে পেছনের দরজা দিয়ে সোজা বাড়িতে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই বিষাক্ত ধোঁয়া উটকো গন্ধ তাদের দম বন্ধ হওয়ার জোগাড় হয়। পরনের টি শার্ট খুলে দুজনেই নাকে চেপে ধরে। দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে বাড়ির সদস্যদের খুঁজতে শুরু করে।
লাইব্রেরি রুম পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই থমকে যায় ওরা দুজনেই। একপাশে পড়ে আছে মৃতপ্রায় জায়ান। অগ্নিদায়ে তার শরীরের বেশ কিছু জায়গা ঝলসে গেছে এবং তার শরীর চুইয়ে পড়া রক্ত ফোড়ে ভিজে যাচ্ছে ক্রমাগত। রান্নাঘরে মেঝেতে পুড়ছে দুটো লাশ, একটা চাদরে আবৃত, অন্যটি উলঙ্গ নারী দেহ। মেহরাব চিৎকার দিয়ে তাহসিনার অর্ধ বিগলিত লাশের দিকে ছুটতে নিলে সাফাত ওকে আটকে ফেলে, অবরুদ্ধ কণ্ঠে বলে, তাহসিনা আর নেই মেহরাব, আমাদের জায়ানকে বাঁচাতে হবে। পাগলামি করিস না প্লিজ। মেহরাব শোনে না, এগিয়ে যেতে নেয় ওদিকে। সাফাত উপায়ন্তর না পেয়ে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সাফাত ওকে প্রবল বেগে আঘাত করে। মেহরাব ওকে উন্মাদ লাগছে। সাফাত উপায়ন্তর না পেয়ে পাশে পড়ে থাকা রড দিয়ে সজোরে আঘাত করে মেহরাবের মাথার পেছনে। মিনিট কয়েক মাঝ সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, দেয়ালগুলো কখন জানে ধ্বংসে পড়ে তার ঠিক নেই। সাফাত জায়ানকে টেনে দ্রুত পেছনের দরজা নিয়ে যেতে থাকে।